দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দা ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা আমাদের এই অনুষ্ঠানে দুটি পর্বকে দুটি বিষয় নিয়ে সাজিয়েছি। শুরুতেই আপনাদেরকে জানাবো যেসব ভুলে হোম কেয়ার হারাতে পারেন। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। গিয়াস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ যে আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমাদের টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখানো আছে। এই নাম্বারে টেলিফোন করে আপনারা এই বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং একই সঙ্গে এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে। সেখানে গিয়েও কমেন্টসে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা সরাসরি চলে যাব আলোচনা। তার আগে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো ভ্রমণ ও ভিসা স্ট্যাটাস পরিবর্তনে সহায়তা পাবেন কিভাবে। এই বিষয়টা নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে তখন থাকবেন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইনকের সিও প্রতিষ্ঠাতা মোহাম্মদ শামসুদ্দিন বশির। আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম পর্বে আলোচনা। গেছ ভাই, সাম্প্রতিক সময় যে দুটি বিষয় ঘটছে, অনেকেই ঈদ করতে, কোরবানির ঈদ করতে, ঈদ উল আজহা পালন করতে বাংলাদেশে গিয়েছেন, আবার অনেকে হজ করতে মক্কায় আছেন। এই দুটি ক্ষেত্রে যেটি হয়, তাদের মধ্যে বয়স্ক যারা আছেন তাদের অনেকেই হোম কেয়ার পেতেন, কিন্তু তারা আসার পরে তাদের মধ্যে এই হোম কেয়ারটি পরিবর্তন হয়ে যাওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা? ধন্যবাদ। আসলে একটা গ্রেস পিরিয়ড থাকে, যেমন 1 মাস থেকে 1.5 মাসের মতো একটা গ্রেস পিরিয়ড থাকে। যদি কেউ বলে যায় যে আমি বাংলাদেশে যাচ্ছি বা হজে যাচ্ছি, আমি 1 মাসের মধ্যে ব্যাক করব বা 45 ডেজের মধ্যে ব্যাক করব, তাহলে সেভাবে আমরা নোট দিয়ে রাখি এবং আসার পরে সেটা আবার উইদাউট এনি কি বলে অ্যাসেসমেন্ট এটা আবার অ্যাজ ইট ইজ শুরু হয়ে যায়। যদি কেউ এভাবে মোর দ্যান 2 মাস 3 মাস 6 মাস থাকে, তাহলে আবার এসে আবার নতুন করে তাকে শুরু করতে হবে। একেবারে প্রত্যেকটা স্টেজে কি তাকে নতুন করে শুরু করতে হবে? আবার হ্যাঁ, প্রত্যেকটা স্টেজ বলতে প্রথম যদি শুরু হয়, প্রথম যে তখন তো 3টা ইন্টারভিউ হয়, তো এই 3টা তার লাগবে না, তখন শুধু একটা ইন্টারভিউ তাকে করতে হবে। আচ্ছা, কোনটা লাগবে সেক্ষেত্রে? এই যেটা নাকি ওই মানে ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা সিডিপ্যাপ যে ইন্স্যুরেন্স কোম্পানি এমএলটিসি, তারা একটা করবে। আমরা মেডিকেটকেও পাঠাবো, মেডিকেট থেকে ওই মেডিকেট এবং ওই এমএলটিসির সাথে এই দুইটা একটা কোঅপারেশন লাগবে আর কি। তখন কি তার আওয়ার কমে যাওয়া কিংবা অন্যান্য বিষয়গুলো আশঙ্কা সম্ভাবনা থাকতে পারে, আবার কমতে পারে, আবার বাড়তেও পারে, কারণ ডিপেন্ড করে তখন তার নতুন করে অ্যানালাইজ, তখন নতুন করে অ্যাসেসমেন্টটা হবে। কিন্তু এখানে এই একটা ইস্যু আছে। আর একটা ইস্যু আমরা যেটা ফিল করি, এখন আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রিনিউয়াল করে না অনেকে। যেমন প্রতি বছর কিন্তু এটা রিনিউ করতে হবে, এটা মনে রাখতে হবে। মেডিকেটটা প্রতি বছর রিনিউ করতে হবে। যদি রিনিউ না হয়, তাহলে কিন্তু তার সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলে যে আমরা চিঠি পাইনি, হ্যাঁ, বা দিয়েছি আর ঠিকমতো হয় বা ফিল আপ করতে পারেনি, অনেক সমস্যা হয়। তো এটা তাদেরকে, যারা নাকি সার্ভিসটা নিচ্ছেন, তাদেরকে মানে জানতেই হবে যে এটা প্রতি বছর রিনিউ করতে হবে। যদি কোনো কারণে মেলিং অ্যাড্রেস মিসিং হয় বা পরিবর্তন হয় অথবা মিসিং হয়, কিন্তু তা আমাকে মনে রাখতে হবে যে আমাকে প্রতি বছর রিনিউ করতে হবে, এটা আমার দায়িত্ব। অথবা আমি তো লুজার হব। এখন ইদানিং কিন্তু মেডিকেটে অনেক ট্রাফিক, কারণ বিগত কয়েক বছরে প্যান্ডেমিকের সময় তারা ওই উইদাউট আস্কিং যে পেপারস ডকুমেন্ট, তারা অটোমেটিক রিনিউ করে দিয়েছে। কি বলে, প্যান্ডেমিকে হয়তো তারা মনে করতে পারে অনেকেই যে এটা তো অটোমেটিক রিনিউ হচ্ছে, আমার হয়তো অটোমেটিক হবে। এটা কিন্তু না, ইদানিং কিন্তু আর অটো রিনিউ হচ্ছে না। আমি 4 বছর একটা অভ্যস্ততা মানুষের মধ্যে দাঁড়িয়ে গেছে, এটা তো হচ্ছে রিনিউ। আমরা এটা কিন্তু ফিল করছি, অনেক ফেস হচ্ছে আমাদের অফিসে, যে এই গত 5 বছর যাবত যেটা অটো রিনিউ হচ্ছে, ইদানিং আর অটো রিনিউ হচ্ছে না। এখন অনেকে মনে করতে পারে আরে আমি তো অটোমেটিক রিনিউ হচ্ছে 5 বছরে, আবার এটা কিসের চিঠি আসলো, হয়তো ইগনোর করতে পারে। তো এটা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকেই। এটা মাস্ট এখন রিনিউ করতে হবে, এবং রিনিউ করতে গিয়েও অনেকে সময় বেশি লেগে যাচ্ছে, কারণ লাস্ট মুহূর্তে আমি যদি পাঠাই, তাহলে কিন্তু আমার সার্ভিসটা রিনিউ হচ্ছে না অন টাইমে, কারণ অনেক ট্রাফিক। এখন দেখা যায় হাজার হাজার অ্যাপ্লিকেশন
রিনিউয়াল অ্যাপ্লিকেশন, নিউ অ্যাপ্লিকেশন পড়ে আছে, এক্ষেত্রে চিঠি পাওয়ার সাথে সাথে আর কাল বিলম্ব না করে চিঠিটা ফিল আপ করে পাঠাইতে হবে অ্যাপ্লিকেশন। এবং এটা তো সম্ভবত আপনাদেরও এই অভিজ্ঞতাটা আছে, যখনই আসলে ইন্স্যুরেন্স থেকে চিঠি আসে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে ওই চিঠিটা আসলে পড়ে দেখারও প্রয়োজন বোধ করে না। ইন্স্যুরেন্স প্রচুর চিঠি পাঠিয়ে থাকে, সো অনেকে বিরক্ত হয়ে এইসব চিঠি পড়েন না। কিন্তু আপনাদের অভিজ্ঞতা কি এইসব চিঠিগুলো কি আসলে পড়া দরকার? অবশ্যই পড়া দরকার, বা প্রত্যেকটা চিঠি পড়া দরকার। অনেক সময় দেখা যায় যে, আমি একটা উদাহরণ দিই, আমি একটা চিঠি মানে মনে হচ্ছিল এটা একটা জাঙ্ক চিঠি, কিন্তু আমি যখন খুলে দেখলাম, দেখি যে একটা চেক আছে আমার। কারণ হয়তো আমার কোনো একটা গাড়ির ইন্স্যুরেন্স ছিল, গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তার সাথে আমার ইন্স্যুরেন্স যখন ক্যান্সেল হয়ে গেল, দেখা গেল যে আমার একটা ডিউ, আমি হয়তো 6 মাসের পয়সা অ্যাডভান্স দিয়ে ফেলেছি। এখন আমি এটা ক্যান্সেল করে অন্য একটা কোম্পানিতে গেলাম, তাহলে হয়তো আমি এই 5 মাসের পয়সা বা 6 মাসের পয়সাটা আমি তো পাবো তার কাছে, আমি তো তাদের সাথে নাই, আমি তো অ্যাডভান্স দিয়ে ফেলছি। তো ওই টাকাটা আমাকে তারা রিটার্ন করেছে। তো অনেক সময় দেখা যায় ফেক চিঠি বা জাঙ্ক চিঠি মতো লাগে, চিঠিটা পড়া উচিত, অনেক সময় চেক থাকতে পারে। ওকে, তো সেটাই আর কি। আর তাছাড়া বিশেষ করে এই মেডিকেলের যে ফর্মটা, এটা অনেকে অভ্যস্ত যে অটোমেটিক রিনিউ হয়েছে, হয়তো এটা কোন কিসের চিঠি। অনেক সময় মেডিকেল থেকে অনেক চিঠি আসে, সেটাই বলছিলাম যে প্রচুর চিঠি আসে। ওবামা কেয়ারের অনেক চিঠি আসে, প্রতি মাসে আসতেই থাকে চিঠি। তো এই চিঠি যদি ওই রিনিউয়াল চিঠির মতো মানে মানে মনে করি যে হ্যাঁ রেগুলার চিঠি আসতেছে, এটা রিনিউয়াল চিঠি, এটা ইম্পর্টেন্ট না, এটা কিন্তু ঠিক না। অতএব আমি মনে করি যে এখন প্রত্যেকটা মেডিকেলের চিঠি পড়তে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যে সবগুলো চিঠি পড়ে দেখা দরকার, অন্তত গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন যাতে মিস না হয়ে যায়। কিন্তু আপনি বলছিলেন প্রতি বছর এটা রিনিউ করতে হবে, এই প্রতি বছরটা কিভাবে নির্ধারণ হয়? এটা কি যখন থেকে তিনি পাচ্ছেন তখন থেকে 1 বছর পর করতে হবে, নাকি প্রতি বছর একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যেই আপনাকে এটি রিনিউ করতে হবে? আমার মেডিকেলটা যদি আজকে মানে রিনিউ হয়, তাহলে আমার আগামী বছর এই সময়টা আমার লাস্ট ডেট হবে। তো সেক্ষেত্রে কেন রিনিউ করতে হবে প্রতি বছর? কেন রিনিউ করতে হবে? কারণ আমার ইনকাম বেড়ে যেতে পারে। আমার লাস্ট ইয়ারে ইনকাম কম ছিল, আমার মেডিকেল আমি এলিজিবল ছিলাম। মেডিকেল তো সবার জন্য না, মেডিকেলটা হলো যাদের গরিব, যাদের পয়সা ইনকাম লো ইনকাম, তাদের জন্য মেডিকেল। এখন গত বছর হয়তো আমি মেডিকেলের আওতায় পড়েছি, এই বছর আমার ইনকাম বেশি হয়েছে, আমি মেডিকেল পাবো না। তো সেই কারণে প্রতি বছর আমাকে স্টেটমেন্ট দিতে হবে, আমার ব্যাংকে কত টাকা আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, আমার মানে জব করি কিনা, জবের কত ইনকাম আছে, সব কিছু ডিটেল দিতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমি এগুলি না দিই, তাহলে কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, তখন কিন্তু ওরা আবার হয়তো ডিনাই করতে পারে বা আরও চাবে। তখন এই চাওয়ার মধ্যে, চিঠি চালাচালির মধ্যে কিন্তু আমার মেডিকেল এক্সপায়ার হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে প্রথম থেকেই যদি বেশিরভাগ আমাদের বাংলাদেশিরা যারা হয়তো প্যারেন্টস যারা আসে বাংলাদেশ থেকে, তাদের তো ইনকাম নাই, বাট এটা সবকিছু নো অ্যাপ্লিকেবল দিয়ে আমাকে কে সাপোর্ট দিচ্ছে? আমার প্যারেন্টস, আমার ছেলেমেয়েরা সাপোর্ট দিচ্ছে। তার একটা চিঠি যে আমার প্যারেন্টসকে আমি সাপোর্ট দিচ্ছি, দিয়ে সবকিছু মানে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, ব্যাংক অ্যাকাউন্ট নাই, দিয়ে মোটামুটি ফিল আপ করে রাইডিতে ছাড়া উচিত। এবং যদি অনেক সময় দেখা যায় যে শর্ট টাইমে যদি আমি পেয়ে থাকি, তাহলে অফিসে গিয়ে হলো, ডাইরেক্ট অফিসে হাত ইন পারসন গিয়ে হলো দিয়ে আসা দরকার, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা পৌঁছে যায়। অনেকে মনে করতে পারে হোম কেয়ার এজেন্সি যারা মালিক বা অফিসগুলি হয়তো তারা হেল্প করবে, অটোমেটিক তারা এই কাজটা করবে। এটা তো আমাদের কাজ না, এটা কিন্তু হোম কেয়ারের কাজ না। কারণ যে অ্যাপ্লিক্যান্ট, তাকে সাইন করতে হবে, তাকে তো এই স্টেটমেন্টটা তাকে মানে ফিল আপ করতে হবে। অতএব আমি বা আমার অফিস বা অন্য কারো অফিস সেটা করলে সেটা তো ঠিক হবে না, ইলিগাল। কিন্তু এটা কি হয় যে তাকে আমরা হেল্প করতে পারি যদি আমাদের অফিসে আসে, আমি বুঝি না, আমার এটা কি ইয়েস দিব না নো দিব, সেই ক্ষেত্রে আমাদের অফিসে আসলে আমরা হেল্প করতে পারি। কিন্তু এটা আমাদের কাজ না যে তার অ্যাবসেন্টে অটোমেটিক আমরা এই কোনো অ্যাপ্লিকেশন ফিল আপ করে দেবো, এমন না জিনিসটা। অতএব যে অ্যাপ্লিক্যান্ট, তাকেই এই কাজটা করতে হবে। আমরা হেল্প করতে পারি, আমাদের অফিসে আসতে পারে যে আমাকে হেল্প করে দেন, কিভাবে ফিল আপ করতে হবে, আমি বুঝতেছি না, সেটা একটা জিনিস। সেই ক্ষেত্রে ইদানিং আমরা ফেস করছি যে মেডিকেলের যে রিনিউয়াল ইস্যুটা, এটা কিন্তু অনেক ট্রাফিক, অনেক হাজার অ্যাপ্লিকেন্ট পড়ে আছে। অতএব চিঠি পাওয়ার সাথে সাথে এই কাজটা করা উচিত, অথবা মানে তাকে মনে রাখা উচিত যে আমি জুন মাসে যদি আমার এখন রিনিউ করে থাকি, আগামী বছর জুন মাসের আগেই আর 2 মাস আগে থেকে আমাকে রিনিউয়াল প্রসেসটা করতে হবে। ওকে, এই দুটো প্রশ্ন। একটা হলো যে যদি
আপনি বলছেন অনেকেই হোম কেয়ার হারিয়ে ফেলছে, তাদের রিনিউ করতে হচ্ছে। যদি তারা রিনিউটা করতে না পারে যথাসময়ে, তখন আসলে কি পরিস্থিতি তৈরি হয়? তাকে কি একেবারে নতুন হিসেবে আবার আবেদন করতে হবে? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দ্বিতীয় যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হলো যে যদি তার হয়তো জুন মাসের মধ্যেই আবার রিনিউ করার কথা, কিন্তু তিনি কোনো চিঠি পাননি মেডিকেট থেকে কিংবা কোনো কারণে মিসিং হয়েছে, তখন তিনি তো জানেন তার জুনের মধ্যে এটি করতে হবে, তিনি আসলে কিভাবে কি করবেন? তিনি কি সরাসরি চলে যাবেন, নাকি তিনি যদি মনে করেন মিসিং হয় তাহলে তার কিন্তু মেডিকেট না থাকলে এটা তার পেমেন্টও বন্ধ থাকবে, অর্থাৎ তার যে হোম কেয়ার সার্ভিসটা বন্ধ থাকবে। তো এখন আমাদের অফিস থেকে অনেক সময় আমরা অ্যাডভান্স কল করি, ওকে, 1 মাস আগে আমরা জানাচ্ছি যে আপনার কিন্তু, যেহেতু আপনার কাছে ইনফরমেশনটা আছে তিনি কখন থেকে আপনার কিন্তু 1 মাসের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তাকে অফিসে গিয়ে, যে 1 মাস সময় কিন্তু নাই, শর্ট টাইম, অফিসে গিয়ে রেডিওতে যে আমি মিসিং, আমার কোনো চিঠি পাইনি বা মিসিং হয়েছে, অতএব তারা অফিসে গিয়ে রেডিওতে করতে পারে। আর যদি এক্সপায়ার হয়ে যায়, সাপোজ আমার জুনের আজকে তারিখ, আজকে মনে করেন জুনের 19, তো এখন আমার অলরেডি 1 সপ্তাহ আগে এক্সপায়ার হয়েছে মেডিকেট, তো এই 1 সপ্তাহ আগে থেকে কিন্তু আমার আর সার্ভিস থাকবে না, কারণ মেডিকেট যতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে ততদিন পর্যন্ত সেই সার্ভিসটা পাবে। আর যে প্রশ্নটি আপনাকে করছিলাম যে তিনি একটা হলো, তো আপনি বললেন যে যদি বাদ হয়ে যায় তাহলে তিনি কি করবেন, আর একটা বিষয় হলো যে আপনি বলছেন সরাসরি গিয়ে, তিনি যদি জানেন চিঠি না পান তাহলে সরাসরি গিয়ে তিনি সেখানে পূরণ করে আসবেন। রাইট। আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, সেটা হলো আপনি বলেছিলেন যে হজে বা বাংলাদেশে যদি যায়, তো যদি বাংলাদেশে গিয়ে বা যে কোনো দেশের বাইরে যদি যায় তাহলে অবশ্যই এটা সার্ভিসটা বন্ধ থাকবে। অনেকে কিন্তু মনে করতে পারে যে হ্যাঁ আমি বাংলাদেশে গিয়ে হয়তো আমার সার্ভিসটা চালু থাকবে, আমি টাইম শিট দিব, আমার যারা কেয়ার গিভার তারা পয়সা পাবে, এটা কিন্তু ইলিগাল হবে। অবশ্যই এদেশে থাকতে হবে। যদি বাংলাদেশে যায়, অনেকে কিন্তু করে ধরা খাচ্ছে, এটা ইলিগাল। এটা বাংলাদেশে গিয়ে সে পয়সা মানে কেয়ার গিভার মানে সাথে থাকলেও এটা হবে না। কিন্তু নির্দিষ্ট কোনো সময় কি আছে যে এতদিনের মধ্যে যদি তিনি স্থগিত রাখেন, এতদিন যদি তিনি না থাকেন তাহলে তাকে এসে নতুন করে করতে হবে? ওই যে বললাম প্রথমে যে ধরেন 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা যদি ব্যাক করি তাহলে এটা মানে রাইট হইতেই, এবং সেটাও জানিয়ে যেতে হবে যে আমি 1 মাস থাকবো বা আমি 1.5 মাস থাকবো। ওকে, আরেকটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো ইদানিং এই প্রবণতাটা দেখা যাচ্ছে যে অনেকেই অর্থনৈতিক কারণে হোক কিংবা অন্যান্য কারণে হোক নিউ ইয়র্ক স্টেট ছেড়ে অন্যান্য স্টেটে পাড়ি দিচ্ছেন। তার হয়তো হোম কেয়ার নিউ ইয়র্ক স্টেটে ছিল, তিনি যখন অন্য স্টেটে যাবেন তখন আসলে তিনি কি করবেন? তিনি কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে সেই স্টেটে গিয়ে, নাকি আগের হোম কেয়ারটি তিনি অব্যাহত রাখতে পারবেন? প্রত্যেকটা স্টেটে তার স্টেটের নিজস্ব ল আছে। সারা আমেরিকা একটা কান্ট্রি হলো, প্রত্যেকটা স্টেটে বিভিন্ন ল। তো সেক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেটে যে ল, যে ফ্যাসিলিটি আছে, হয়তো নিউ জার্সিতে সেটা নেই। তো সেই কারণে যেই স্টেটে সে যাবে সেই স্টেটে তার প্রথমে মেডিকেটটা নিতে হবে। এই মেডিকেটটা প্রত্যেক স্টেটে একরকম না। অতএব অনেক স্টেটে এই আমাদের মতো নিউ ইয়র্ক স্টেটের মতো মেডিকেট নেই, এবং নিউ ইয়র্ক স্টেটে যে সিডিপ্যাপ, যে আমরা ছেলেমেয়েরা, ফ্রেন্ডসরা অথবা এই ফ্যামিলি মেম্বার্সরা কেয়ার গিভার হতে পারে উইদাউট এনি সার্টিফিকেট, উইদাউট এনি লাইসেন্স, সেটা অন্যান্য স্টেটে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে ওই যে স্টেটে যাবে সেই স্টেটে প্রথমে তাকে মেডিকেট নিতে হবে, ওই স্টেটে গিয়ে তার সেই হোম কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে, ওখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে আবার নতুন করে শুরু করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনি বলছেন যে অনেকেই হোম কেয়ার হারিয়ে ফেলছেন, রিনিউ করতে পারছেন না, কিংবা নানা ভুলের কারণে সেটা হতে পারে। নতুন করে যখন শুরু করে, আপনারা ইদানিং যে বিষয়টি দেখছেন, আমরাও দেখছি যে নিউ ইয়র্ক স্টেট থেকে আওয়ার কমিয়ে ফেলা হচ্ছে, বাজেট কমিয়ে ফেলা হচ্ছে হোম কেয়ারের জন্য। তাহলে তারা কি নতুন করে যারা শুরু করতে যাচ্ছেন তারা কি কম আওয়ার পাচ্ছেন, কম বাজেট পাচ্ছেন, কি পাচ্ছেন আসলে? ইদানিং একটু তো আপনারা জানেন গভর্নর বাজেট কমানোর ব্যাপারে একটা তাগিদ দিয়েছে, এবং সে ইদানিং একটা কোম্পানি 1FI সাইন করেছে। তারা মনে করছে যে তারা একটা কোম্পানিকে যদি
এই সিডিপ্যাপ মানে এই প্রোগ্রামটা হ্যান্ডেল করতে দেওয়া হয়, তাহলে স্টেট প্রায় কি সাম মিলিয়ন ডলার, নট বিলিয়ন, ইভেন $700 মিলিয়ন তারা সেভ করবে। তো কিন্তু কাস্টমাররা বা কেয়ার গিভার এবং যারা মেম্বার তাদের কিন্তু সমস্যা হবে, তাদের পয়সা কমে। এখন যেমন অনেকে $21 মিনিমাম দিতে হয়, $21 $22, তো তখন তারা $17 দিয়ে শুরু করবে। এই একটা বাজেটে একটা আসছে, $17 দিয়ে শুরু করবে এবং $17 দিবে। এবং একটা কোম্পানির যখন হয়ে যাবে মনোপলি একটা কোম্পানি, তখন এখন আমরা যেভাবে কাস্টমার সার্ভিস দিচ্ছি সেভাবে তারা সেই সার্ভিসটা পাবে না। তো সেই ক্ষেত্রে গভর্নর চাচ্ছে আওয়ার কমে দিতে এবং কেয়ার গিভারকে যে আমরা স্যালারি দিই সেটাও কমানোর চেষ্টা করছে। তবে আমরা কিন্তু প্রোটেস্ট করছি। আমরা অলবানিতে গিয়েছিলাম, আমার এই 20 তারিখে না 23 তারিখে আমাদের গভর্নরের সাথে একটা আমার ফান্ডরেজিং আছে, সেখানে যাব। তো সেই ক্ষেত্রে মানে যারা মেম্বার, যারা কেয়ার গিভার, তাদেরও সচেতন হওয়া উচিত। তাদেরও তাদের লোকাল যারা যে সমস্ত অ্যাসেম্বলিম্যান আছে, সিনেটর আছে বা গভর্নর অফিসে, তারা কল করতে পারে, ইমেল করতে পারে যে আমরা মানে যেভাবে আছি সেভাবে আমরা থাকতে চাই, আমরা সিঙ্গেল এফআই বা মনোপলির কাছে যেতে চাই না। এই ধরনের আমরা, এটা কি পরিবর্তনের আর কোনো সুযোগ আছে? লসট হয়েছে, আমরাও তৎপর। সেক্ষেত্রে যেহেতু সাইন করেছে, আবার আমরা চেষ্টা করে যাচ্ছি যে না হওয়ার জন্য। তো দেখা যাক কি হয়, দেখা যাক। আমরা আশাবাদী যে আমরা এটাকে মানে প্রিভেল করতে পারবো বা তাদের এই সাইন করেছে এটাকে ক্যান্সেল করতে পারবো, আশা করি। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আরেকটা বিষয় আমরা প্রায় আলোচনা করি, সেটা হলো যারা হোম কেয়ার পাচ্ছেন তারা মেডিকেডে অন্তর্ভুক্ত এবং তাদের আসলে লো ইনকাম। কারণ বেশিরভাগ ক্ষেত্রে বাবা মারা যারা আসেন তারা এটা নেন, তাদের ইনকাম খুব একটা থাকে না। কিন্তু যারা এইখানে বসবাস করছেন, আপনাদের মতো অন্যদের মতো যারা আছেন, যাদের ইনকামটাও হাই কিন্তু তার সেবা দরকার, তিনি বয়স হয়ে গেছে, তিনি কাজ করতে পারেন না, তিনি অনেক কিছু মনে রাখতে পারেন না, বাজার করতে পারেন না, গোসল করতে পারেন না, অর্থাৎ যেসব কারণে হোম কেয়ার পেয়ে থাকেন, তারা আসলে কি করবেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনি করেছেন। আমেরিকা এমন একটা কান্ট্রি যে যাদের কিছুই নাই, দেখা যাচ্ছে তাদের অনেক কিছু আবার আছে, সরকার তাদেরকে দিচ্ছে। সেই কারণে দেখবেন বড় বড় যে সেকশন 8 থেকে শুরু করে অনেক আপনার ফ্যাসিলিটি, এই যে মেডিকেল মানে বিল দিতে হচ্ছে না, জিরো। আবার আপনার এই যে হোম কেয়ার থেকে শুরু করে অনেক কিছু তারা কিন্তু পাচ্ছে, যাদের টোটালি লো ইনকাম। কিন্তু যাদের মিডিয়াম বা যারা মানে মিডল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণীর যারা এই মেডিকেটটা পাচ্ছে না, মেডিকেট রিকোয়ারমেন্ট আছে যে এত $1,000 ইনকাম হলে সে মেডিকেট পাবে, এর উপরে হলে সে ওবামা কেয়ারের তাকে প্রিমিয়াম দিতে হবে। তখন প্রিমিয়াম যদি আমি দেই মাসে $100-200 করে, তাহলে আমি কিন্তু আমার রিয়েল মেডিকেটটা নেই, তো আমার এটা ওবামা কেয়ারে চলে গেলাম, আমাকে এক্সট্রা প্রিমিয়াম দিতে হচ্ছে, দেখবে আই এম নট কোয়ালিফাইড এই ফর হোম কেয়ার। এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো যারা অনেক আছে যে জব করেছে, সিটি জব করে বা একটু মিডল ক্লাসের ইনকাম বেশি, তার যদি মেডিকেট না থাকে তাহলে সেও কিন্তু এই সেবাটা পাচ্ছে না, হোম কেয়ার সেবাটা পাচ্ছে না। তো এমন আমি দেখেছি অনেক আমাদের কাছে এসেছে যে এখন বয়স হয়েছে, তার রিয়েল কেয়ার গিভার দরকার, ছেলেমেয়ে হয়তো ছেলেমেয়েরা আলাদা থাকে বা ছেলেরা ব্যস্ত, কিন্তু তার সেবাটা কিন্তু সে পাচ্ছে না, বিকজ অফ তার মেডিকেট নেই। হয়তো সেই এই লোকটা একসময় এই ছেলে মেয়েদের জন্য তার জীবন উৎসর্গ করেছে, ছেলে মেয়েদেরকে জন্য দেশ থেকে এনেছে। এখন দেখা যায় সেই ছেলেমেয়েরা যেহেতু তার মেডিকেট নাই, ইনকাম একটু বেশি কারণে তার হয়তো এখন সে পেনশন পাচ্ছে। সে আবার অনেক ছেলে মেয়ের পক্ষে হয়তো চাইলেও সম্ভব নয়, দিনের বেলা হয়তো চাকরি করছে, রাইট, কিন্তু এখন তাকে এক্সট্রা একটা লোক রেখে হলো তাকে সেবাটা দিতে হবে, কারণ সে আমাদের জন্য কাজ করেছে। কারণ এখানে দেখা যায় অনেক সময় দেখা যায় সে কিন্তু $700-800 যদি সে ডিজেবিলিটি পায়, আবার দেখা যাচ্ছে যে সে পেনশন পাচ্ছে, তো দেখা যায় সে তার ইনকামটা বেড়ে যাচ্ছে, তার ইনকামটা বেশি হয়ে যাচ্ছে এবং সে মেডিকেট অ্যালাউ করে না তার। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু তারা সাফার করছে। কারণ এখানে মানে শুধু যার স্টেট মেডিকেট যারা থাকবে 100% মেডিকেট, তারাই শুধু এই হোম কেয়ারের সার্ভিসটা পাচ্ছে। তারা কি অন্য কোনো সেবা পাওয়ার সুযোগ আছে? অন্য কোনো সেবা পাওয়ার সুযোগ নেই, তাকে পার্সোনাল প্রাইভেট
পে করতে হবে, প্রাইভেট কেয়ার গিভার। আর যদি অনেকের আছে যে মেডিকেড নেই, কিন্তু হয়তো এক সময় তার ইনকাম ছিল, হয়তো মেডিকেড নেই, তার মেডিকেয়ার আছে, আর তার ডাক্তার দেখাতে তার সমস্যা ছিল না, সমস্যা নাই, কিন্তু হোম কেয়ারের সমস্যা, সে যদি আবার নতুন করে অ্যাপ্লাই করে, সে যদি প্রমাণ দেখাইতে পারে যে তার ইনকাম নেই, সে বিলো ইনকাম তার, তাহলে আবার চেষ্টা করলে সে আবার পেতে পারে। সেই কারণে অভিজ্ঞ যারা মেডিকেড অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে, মেডিকেটের যারা অভিজ্ঞ, তাদের সাথে কথা বলতে পারে তারা। জি, গিয়াস আহমেদ ভাই অনেক ধন্যবাদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলেছি, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি যারা হোম কেয়ার পাচ্ছেন কিংবা যারা হোম কেয়ার নেবেন বলে ভাবছেন কিংবা যারা ভবিষ্যতে হোম কেয়ার পাওয়ার যোগ্য বিবেচিত হবেন, তারা হয়তো এই শো থেকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলোকে বিবেচনায় নিয়ে আপনার যথাসময়ে হোম কেয়ারটি রিনিউ করতে ভুলবেন না, এবং নির্দিষ্ট সময়ের বাইরে যারা দেশের বাইরে থাকবেন তারা আসলে এই বিষয়টিও মাথায় রাখবেন যে কোনো রকম অসাধু উপায় অবলম্বন করবেন না, যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই আপনি দেশ ছাড়বেন, এবং আসার পরে যাতে আপনার হোম কেয়ারটি বাতিল না হয়ে যায় সেই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। ধন্যবাদ দর্শক, আপনারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরবো শীঘ্রই, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি এহসান জুয়েল। এই পর্যায়ে আমরা কথা বলবো ভ্রমণ ও ভিসা স্ট্যাটাস পরিবর্তনে সহায়তা পাবেন কিভাবে। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইনকের সিও ফাউন্ডার মোহাম্মদ শামসুদ্দিন বশির। বশির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। হ্যাঁ, ধন্যবাদ আহসান জুয়েল ভাই, ধন্যবাদ TVN 24-কে, ধন্যবাদ TVN 24 সকল দর্শককে। আজকে যারা অনুষ্ঠান উপভোগ করে তাদেরকে সকলকে আমার তরফ থেকে এবং গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে সকলের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি, আমরা যেটি বলছিলাম দর্শক, আমরা চেষ্টা করছি আপনার ভ্রমণ অর্থাৎ যে কোনো দেশে ভ্রমণ করার ক্ষেত্রে কিংবা অনেকে আছেন ভিসার বিষয়ে নানা ধরনের জটিলতার মুখোমুখি হন, এই জটিলতাগুলো কিভাবে এড়ানো সম্ভব সেই বিষয়টি নিয়ে কথা বলবেন আমাদের আজকে অতিথি। আমাদের এই অনুষ্ঠানটিতে আপনারা আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারবেন। ফেসবুক পেজে অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে আপনাদের প্রশ্ন মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি বশির ভাই, সেটা হলো এই গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনারা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন। আমরা একটু জানতে চাই যে যারা দর্শকরা আছেন তারাও জানতে চায়, যারা আপনাদের কাস্টমার তাদের আসলে আপনারা কি ধরনের সেবা দিয়ে থাকেন? হ্যাঁ, ধন্যবাদ জুয়েল ভাই, আহসান জুয়েল ভাই। আমরা কাস্টমারকে সুবিধার্থের জন্য ফার্স্ট টাইম 24/7 লাইভ কাস্টমার সাপোর্ট দিয়েছি। আমাদের ইউএসএ একটি অফিস আছে এবং ঢাকা একটি অফিস আছে। আমাদের ঢাকা অফিস 24/7 এবং কল সেন্টার আমাদের 24/7। আমাদের নিউ ইয়র্ক অফিস যে জ্যাকসনটে যেটা অবস্থিত, এটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা ওপেন রাখি 7 ডেজ। এবং তাদের যে কোনো সুবিধার্থে, যে কোনো তারিখ পরিবর্তন, তার ফ্লাইট ক্যান্সেলেশন, এনিথিং, যে কোনো প্রয়োজন, লাগেজ পলিসি, তার ফ্লাইটের টাইমিং, টিকিট কাটার পরবর্তী সুবিধা, পরবর্তী যে কোনো প্রশ্নের জন্য ফ্লাইট আপনার টিকিট পারচেস করার পরে তার সমস্ত ফ্লাইট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সে আমাদেরকে কল করে যে কোনো সেবা নিতে পারে। অর্থাৎ মূলত আপনারা ভিসার বিষয়টা দেখে থাকেন। জি, অর্থাৎ টিকিটের ক্ষেত্রে, এয়ার টিকিটের ক্ষেত্রে বিষয়গুলো দেখে থাকেন। আপনাদের এই প্রতিষ্ঠান থেকে কোন কোন জায়গার টিকিট পাওয়া যায় কিংবা কী ধরনের সহযোগিতা পান? হ্যাঁ, ধন্যবাদ। আমরা দুইটা অফিস মেনটেন করতেছি, একটা হলো নিউ ইয়র্কে, একটি ঢাকায়। আমাদের কমিউনিটিতে আমরা দীর্ঘ 15 বছর যাবৎ সেবা দিয়ে আসতেছি। যারা নিউ ইয়র্ক থেকে ঢাকা যেতে চায় সেই টিকিটগুলো আমাদের নিউ ইয়র্ক অফিস থেকে আমরা সবচেয়ে কম মূল্যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পাবেন। সেম টাইমে আমাদের ওয়েবসাইট এবং সেম টাইম আমাদের অফিসের মাধ্যমে আপনি ভিজিট করে আমাদের টিকিট কাটতে পারতেছেন। এবং ঢাকা থেকে যারা আসতে যাচ্ছে, ঢাকা টু নিউ ইয়র্ক, ঢাকা টরেন্টো, ঢাকা লন্ডন, ঢাকা মদিনা, উমরার টিকিট যে কোনো অফিস আমার ঢাকা অফিস থেকে সংগ্রহ করতে পারে। সেম টাইমে আমার অফিস এবং ওয়েবসাইট
যে globaltravelbd.com যে একটা অনলাইন পোর্টাল আছে, সেই পোর্টালের মাধ্যমে ভিজিট করে সেম কস্টে আমরা অফিসে এসেও সেম কস্টে এবং ওয়েবসাইট থেকেও সেম কস্টে এবং সেম ক্রেডিট কার্ডে আপনার অফিসে আসলে কোনো চার্জ এবং আমার ক্রেডিট কার্ডও আপনি নো এক্সট্রা চার্জ পে করে আপনি টিকিটটা কনফার্ম করতে পারতেছেন। অর্থাৎ আপনি বলছিলেন সবচেয়ে কম মূল্যে দিচ্ছেন, এটা আসলে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনারাই সবচেয়ে কম মূল্যে দিচ্ছেন? আমরা সরাসরি এয়ারলাইন্স অথরাইজ হোলসেল এজেন্ট। আমরা ইউএস এর ভিতরে আইটা এবং এয়ারসি অনুমোদিত ট্রাভেল এজেন্সি, বাংলাদেশ সরকার এবং আটা কর্তৃক অনুমোদিত এবং আইটা কর্তৃক অনুমোদিত ট্রাভেল এজেন্সি। যেহেতু এয়ারলাইন্সে আমরা ডাইরেক্ট সরাসরি হোলসেল এজেন্ট, সেই কারণে আমরা সরাসরি কাস্টমারকে যে এয়ারলাইন্স থেকে সরাসরি যে আমরা স্পেশাল প্রাইসটা পাই, এটা সরাসরি কাস্টমারকে আমরা অফার করতে পারি। সেই ক্ষেত্রে কাস্টমারকে আমরা চেষ্টা করি তুলনামূলকভাবে অন্যান্য যে ট্রাভেল এজেন্সি, অন্যান্য অনলাইন প্রাইস এবং এয়ারলাইন্সের প্রাইসের চেয়ে মাঝে মাঝে আমরা চেষ্টা করি আমাদের কমিউনিটিকে কিছু সার্ভিস দেওয়ার জন্য। এবং আপনাদের কি সাব এজেন্টের কোনো সুযোগ আছে? আপনাদের যে ওটিএটা আছে সেইখানে কি আপনাদের এই প্রতিষ্ঠানের সাব এজেন্ট হয়ে কাজ করার কারো কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। সময়ের চাহিদায় যুগের সাথে তাল মিলিয়ে আমরা কাস্টমারের সুবিধার্থে, কারো গ্রাহকদের সুবিধার্থে, কারো এজেন্সির সুবিধার্থে আমরা একটা অনলাইন চালু করেছি, যেটাকে বলে ওটিএ, অনলাইন ট্রাভেল এজেন্সি। ফিজিক্যাল ট্রাভেল এজেন্সি কোম্পানির নেম ইজ গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল। আমার ওটিএ নেম ইজ globaltravelbd.com। এই globaltravelbd.com-এ কেউ সাইন আপ করে, সে আমাদের মেম্বার হয়ে সে ইন্ডিপেন্ডেন্ট, সে ঘরে বসে কোনো কোথাও নিউ ইয়র্কে তথা পুরো আমেরিকার যে কোনো স্টেটে বসে সে ট্রাভেল এজেন্সি সে ব্যবসা করতে পারবে। সে সকল এয়ারলাইন্সের প্রাইস পাবে, এমিরেটস, কুয়েত, কাতার, টার্কিশ, মোর দেন 150 এয়ারলাইন্সের প্রাইস সেখানে পাবে। আমাদের ওয়েবসাইটে আপনি বাংলাদেশের ডোমেস্টিক টিকিট, ইউএসএর ডোমেস্টিক টিকিট, আমাদের আমেরিকান এয়ারলাইন্স, জেট ব্লু, সাউথ ইস্ট, ডেল্টা এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, ইউএস বাংলা সহ সকল এয়ারলাইন্সের বিশ্বের যে কোনো রুটের, কেউ যদি টরন্টো থেকে ঢাকা যেতে চায়, বিমান বাংলাদেশের টিকিট আমার ওয়েবসাইটে পাচ্ছেন। তারপর লন্ডন থেকে ঢাকা যেতে চায়, সেখানে আমাদের ওয়েবসাইট টিকিট পাচ্ছেন। আমার অফিসে ফোন করেও টিকিট পাচ্ছেন, সেম টাইম আমার ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনি টিকিট কালেক্ট করতে পারতেছেন। আর লন্ডন, ঢাকা এবং জেএফকে লন্ডন জেএফকে এই টিকিটও কিন্তু আমাদের অফিসে ফোন করে আপনি টিকিট সংগ্রহ করতে পারতেছেন। অফিসে এসে ভিজিট করে আমার সেম টাইম ওয়েবসাইটে ভিজিট করে আপনি টিকিট সংগ্রহ করতে পারতেছেন। এবং কেউ যদি আমাদের ট্রাভেল এজেন্সির ব্যবসা করতে চান, B2B বিজনেস পার্টনার হতে চান, আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা ট্রেন আপ করে তাদেরকে ট্রেনিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা করে ওয়েবসাইটকে কীভাবে অপারেট করতে হবে, কীভাবে ফ্লাইটে বুকিং দিতে হবে, কীভাবে টিকিট ইস্যু করতে হবে, কীভাবে লাগেজের পলিসি কী হবে, তারপরে রিফান্ড পলিসি কী হবে, রিইস্যু পলিসি কী, ফেয়ার ডিফারেন্স কত আসবে, এই ব্যাপারে ডোমেস্টিকে কিন্তু কোনো লাগেজ নেই। একমাত্র সাউথ ইস্ট এয়ারলাইন্সই 2টি লাগেজ দিয়ে থাকে ডোমেস্টিক ইউএসের ভিতরে। এইসব জিনিসগুলো আমরা B2B বিজনেস পার্টনারকে আমরা ইনফরমেশন দিয়ে, ট্রেনিং দিয়ে, প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে আমরা তাকে স্বয়ংসম্পূর্ণ ট্রাভেল এজেন্সি ওনার হিসেবে গড়ে উঠে আমাদের প্ল্যান চলতেছে। তাহলে তিনি আসলে কিভাবে লাভবান হবেন? আপনাদের বিজনেস হচ্ছে তার মাধ্যমে, সেটা ঠিক আছে, তিনি ব্যক্তিগতভাবে কিভাবে লাভবান হবেন এখান থেকে? সে প্রথমত সে একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল এজেন্সির ওনার হতে পারছে। সে তার সার্কেলের যত পিপল আছে কমিউনিটি সার্ভিস দিতে পারছে। সে আমাদের মেম্বারশিপ হয়ে সে এয়ারলাইন্সের যে প্রাইস শিডিউল, ফ্লাইট শিডিউল, প্রাইস, লাগেজ পলিসি সব কিছু দেখতে পাচ্ছে। সেইখান থেকে যখন আমাদের আন্ডার দ্য B2B বিজনেস পার্টনার হবে, সেই টিকিটে আমরা একটা তাদেরকে কমিশন বেচ আর কোনো টিকিটে আমরা কমিশন করে দিব যে আপনি এই টিকিটে কমিশন সেল করতে পারলে এই কমিশন আপনি আমাদের কাছে পাবেন। এয়ারলাইন্স থেকে আমরা যে প্রাইস একটা নির্ধারণ করা আছে আমাদের পোর্টালে, সেই প্রাইসের উপরে অনেক সময় কিছু মার্কআপ অ্যাড করে সে বিক্রি করবে, অথবা আমাদের কাছ থেকে কিছু কমিশন আমরা তার জন্য আমরা বরাদ্দ রাখবো। আচ্ছা, তার মানে আর এই যে এজেন্ট যিনি হবেন তাকে কি লিগালি কোনো কাগজপত্র, ডকুমেন্টস সাবমিট করতে হবে? যেহেতু ইউএস এর ভিতরে কেউ বিজনেস করতে হলে লিগালি তার স্টেট ড্রাইভিং লাইসেন্স অথবা স্টেট আইডি অথবা কর্পোরেশন সার্টিফিকেট, ট্যাক্স আইডি এগুলো লাগবে। সেগুলো দিলে আমরা তাকে আমরা মেম্বারশিপ আইডি আমরা খুলে দেবো। ওকে, আরেকটা বিষয় আপনার কাছে জানি, একটা তো আমরা এয়ার টিকেটের বিষয়টি জেনে গেলাম আপনার কাছ থেকে, কিন্তু আপনার ভিসা প্রসেসিং করে থাকেন। কি কি ধরনের কোন কোন ক্যাটাগরির ভিসাগুলো প্রসেসগুলো করে থাকেন, কোথা থেকে করে থাকেন, এবং এই ভিসা প্রসেসের উপায়টা কি কি আসলে প্রয়োজন? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আপনি বাংলাদেশ সহ বিশ্বের বাংলাদেশ থেকে এবং ইউএস থেকে
বিশ্বের যে কোনো দেশে ভিজিট করতে চাইলে বিশ্বের যে কোনো কান্ট্রি ট্যুরিস্ট ভিসার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ট্যুরিস্ট ভিসা যেমন ইউকে যেতে হলে যাদের গ্রিন কার্ড তাদের মাস্ট ভিসার প্রয়োজন, ইন্ডিয়া যেতে হলে ইউএস সিটিজেনদের ইন্ডিয়া ভিসা প্রয়োজন। ইন্ডিয়া ভিসা করে 1 ইয়ার ভিসা আছে, 5 ইয়ার মাল্টিপল আছে, 1 মান্থ ভ্যালিডিটি ভিসা আছে, ইউকে ভিসা, ইউএস এর স্টুডেন্ট ভিসা। বাংলাদেশে আপনার অনেক রিলেটিভ আছে, অনেকে এখানে রিলেটিভ আছে, তারা বাংলাদেশ থেকে নিয়ে আসতে চায় তার রিলেটিভ, ভাই বোন, তার সিটিজেনশিপ যদি কেউ থাকে তার ভাই বোনকে অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারেন। এছাড়াও তার ট্যুরিস্ট ভিসার মাধ্যমে তার ফ্যামিলির জন্য বা আদার্স পিপলদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন আমাদের মাধ্যমে। যারা স্টুডেন্ট, যারা আইএলটিএস কমপ্লিট করেছে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করার একটা ভালো রেজাল্ট করে আইএলটিএস কমপ্লিট করে তার স্টুডেন্ট বিষয়ে এখানে একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি ভর্তি করতে চান, সেক্ষেত্রে আমরা I-20 ইস্যু করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আমরা প্রিপারেশন করে সহযোগিতা করতেছি। এছাড়াও যদি কেউ EB3-তে আসতে চায় সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা আমাদের দিচ্ছি। আমাদের বিশ্বের যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ইউএস অফিস এবং ঢাকা অফিস। ওকে, এখানে 3টা ক্যাটাগরি আমি আপনার কাছ থেকে পাচ্ছি, টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং EB3-তে। এখানে কোন ক্যাটাগরিতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের কাছে সাবমিট করতে হয়? জি, নর্মালি স্টুডেন্ট ভিসার যে স্টুডেন্টদের জন্য তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পিকচার, পাসপোর্ট, NID, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং আইএলটিএস প্রিপারেশনের জন্য আইএলটিএস স্কোর। ভিজিট ভিসার জন্য আপনাকে সেম ডকুমেন্ট, তার লাস্ট 5 ইয়ার্স ট্রাভেল ডকুমেন্ট, তার ট্যাক্স সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, NID, 6 মান্থ, মোর দেন 6 মান্থ বা 1 ইয়ার ভ্যালিডিটি পাসপোর্ট এবং তার লাস্ট 5 ইয়ার্স সে কোথায় কোথায় ট্রাভেল করেছে, ট্রাভেল হিস্ট্রিটা আপনাদের, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সে ম্যারিজ অর সিঙ্গেল, তার চাইল্ড থাকলে চাইল্ডদের বার্থ সার্টিফিকেট, তার এইসব ইনফরমেশনগুলো লাগতেছে। EB3-র জন্য লাগতেছে তার বার্থ সার্টিফিকেট মাস্ট, তার পাসপোর্ট, ড্রাগ টেস্ট প্লাস 3টা ডকুমেন্ট এবং বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাগ টেস্ট রিপোর্ট এবং এই EB3-র জন্য লাগতেছে। এখানে EB3 বিষয়টি একটু পরিষ্কার করে নিন আপনি, সেটা হলো যে EB3 আসলে কোন ক্যাটাগরিতে পড়ে সেটা একটু দর্শকদের পরিষ্কার করবেন। একই সাথে এটা কি আসলে শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা আসতে চান EB3-তে তারাই অ্যাপ্লাই করবেন, নাকি যারা আমেরিকাতে চলে এসেছেন কোনো না কোনো ভাবে এবং পরবর্তীতে তিনি EB3-তে কনভার্ট করতে চান তার ভিসা, তাদেরও সহযোগিতা করে থাকেন? খুব ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। EB3 বিষয়টা আপনাকে বাংলাদেশ থেকেও এবং ইউএসএ থেকেও আপনাকে কনভার্ট করতে পারতেছেন। যারা ইউএসএ-তে লিগ্যাল স্ট্যাটাস আছে, যারা স্টুডেন্ট ভিসা আসছে, তারা ভিজিট ভিসা আসছে, তারাই তাদের বিষয় ক্যাটাগরিটা আপনি EB3-তে আপনি কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, যাদের অ্যাসাইলাম আপনি সাবমিট করে ফেলছেন, কোনো একটা প্রক্রিয়া আপনি চলে গেছেন, সেটা কিন্তু আপনি সেখান থেকে কিন্তু আপনি EB3-তে আপনার কনভার্ট করাটা খুব টাফ। যারা স্টুডেন্ট আছেন বা ভিজিট ভিসা আসছেন তাদের থেকে আপনি ইউএসএ থেকেও আপনাকে EB3-তে আপনি কনভার্ট করতে পারবেন। এটা হলো ইউএসএ থেকে। বাংলাদেশ থেকেও স্যাম আপনাকে এখানে আসতে, নট অনলি বাংলাদেশ, EB3 ক্যাটাগরি ইউএসএর ওভারঅল দ্য ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে আপনি EB3 ভিসা প্রসেস করে আপনি কাজ নিয়ে লয়ারের মাধ্যমে, কোন স্টাফিং এজেন্সির মাধ্যমে আপনি কনভার্ট করে, এটা একটু লম্বা সময় 3 ইয়ার্স থেকে মিনিমাম 3 ইয়ার্স থেকে 4 ইয়ার্স সময় লাগে। এই সময়ের ভিতরে আপনাকে বাংলাদেশ থেকে আপনি প্রসেস করে আসতে পারবেন, অর্থাৎ স্কিলড ম্যান পাওয়ার হিসেবে তিনি আসবেন। এবং এই জন্য যারা আবেদন করবেন, আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ থেকে যিনি আবেদন করছেন, তাকে কি পুরো প্রসেসটা বাংলাদেশে থেকে তো শেষ করে আসতে হবে? জি, পুরো প্রসেসটা সে বাংলাদেশ থেকে শেষ করে আসতে হবে। অর্থাৎ তার আমরা স্টেপ বাই স্টেপ, তখন প্রথমত তার লেবার সার্টিফিকেট হবে, DS-260 হবে, তারপরে তার এম্বাসি ফেস করে ইন্টারভিউ ডেট হবে, স্টেট ডিপার্টমেন্টে তার ফাইল যাবে, তারপরে এম্বাসিতে তার এখান থেকে যখন ফাইল সাবমিট করা হবে সেখান থেকে অ্যাকসেপ্টেন্স লেটার আসবে, তারপর তার কেস নাম্বার পড়বে, সে কোথায় এম্বাসি ফেস করতে চায়, ঢাকা এম্বাসিতে ফেস করলে ঢাকা এম্বাসি তাকে এবং অন্যান্য ইন্টারভিউ ডেট ফিক্সড করবে, ইন্টারভিউ ডেট ফেস করে ঢাকা এম্বাসি ইন্টারভিউ ডেট ফেস করার পরে তার প্রয়োজনীয় কাগজপত্র ভেরিফাই করে দেখে তার সমস্ত কিছু, ও তার পুলিশ ক্লিয়ারেন্সও লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স, ড্রাগ টেস্ট, তার পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট EB3-র জন্য ম্যান্ডেটরি। এবং পুরো প্রসেসটা শেষ হতে আসলে কতদিন সময় লাগে? মোর দেন 3 ইয়ার্স।
3 ইয়ার্স লাগবে, অর্থাৎ আবেদন করার পর আরো 3 বছর পরে হয়তো তার এটা ফয়সালা হবে, তিনি পাচ্ছেন কি পাচ্ছেন না। AB3 ভিসা পসিবিলিটি 50% থেকে আমি মনে করি 100%, বিকজ অফ তার এই সম্পূর্ণ প্রসেসটা সময়তে প্রক্রিয়া দিন তার 3 থেকে 4 বছর লেগে যাচ্ছে। প্রতিটা প্রক্রিয়ায় কিন্তু তার কাগজপত্র বাছাই করা হচ্ছে, তার এমপ্লয়ি এজেন্সি যেটাকে সঠিক কিনা, তার এমপ্লয়ার সঠিক কিনা, ক্যান্ডিডেট সঠিক কিনা, ক্যান্ডিডেট কাগজপত্র ঠিক আছে কিনা। আশা করি তার একটা প্লাস পয়েন্ট হলো সে কিন্তু গ্রিন কার্ড নিয়ে সে আমেরিকা ঢুকতেছে। ফার্স্ট ডে ইন আমেরিকা সে আর গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে। এটা নিয়ে হয়তো একটা লম্বা আলোচনার বিষয় আছে, EB3 কারা পাবেন, কারা পাওয়ার যোগ্য, কোন প্রক্রিয়ায় পাবেন, আমরা হয়তো অন্যদিন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো আপনারা ব্যবসা করছেন, বিজনেস করছেন, কিন্তু পাশাপাশি আমরা জানি যে প্রত্যেকটা বিজনেস প্রতিষ্ঠানে কমিউনিটি সার্ভিস কিছু দিয়ে থাকে। আপনাদের প্রতিষ্ঠান থেকে কমিউনিটি সার্ভিস কি দিয়ে থাকেন? ধন্যবাদ। আমরা যারা আমাদের সিনিয়র সিটিজেন ট্রাভেল করি বাংলাদেশে, জানেন সিনিয়র সিটিজেনরা ট্রাভেল করে এলোন, তার জন্য আমরা স্পেশাল কেয়ার করি, হুইল চেয়ার কম্পালসারি মাস্ট, এবং ঢাকা এয়ারপোর্টে আমরা মিট অ্যান্ড সিস্টেমে আমাদের নিজস্ব যারা আছে তাদের মাধ্যমে তাদের লাগেজ ড্রপ আপ, পিক আপ এবং তার রিলেটিভের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করে থাকি। ফার্স্ট হলো এটা। দ্বিতীয়ত হলো আমরা যারা কিছু প্রমোশনাল অফার নিয়ে আসছি কমিউনিটির জন্য। প্রমোশনাল অফার হলো এই জুন থেকে জুলাই পর্যন্ত যারা টিকিট কাটবে, কেউ যদি $10,000 উপরে টিকিট কাটে, ইনস্ট্যান্টলি আমরা $300 ক্যাশ বোনাস দিচ্ছি। কেউ যদি 5,000 উপরে টিকিট কাটতেছে, আমরা তাকে $200 ক্যাশ বোনাস দিচ্ছি। এছাড়াও রয়েছে আরও আকর্ষণীয় পুরস্কার। বিমানের টিকিট কাটলেই আপনি পাচ্ছেন আমাদের অফিস থেকে একটা কুপন পাচ্ছেন, কুপনের পরে একটা লটারি হবে। লটারি হওয়ার পরে আমরা 3টা প্রাইজ ডিক্লারেশন করেছি। ফার্স্ট প্রাইজ হলো নিউ ইয়র্ক ঢাকা বিমান টিকিট, সেকেন্ড প্রাইজ হলো ল্যাপটপ, থার্ড প্রাইজ হলো আইপ্যাড। অর্থাৎ অনেকগুলো উপায়ে আপনারা ক্লায়েন্টদেরকে হয়তো আকৃষ্ট করার চেষ্টা করছেন। একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে করি, সেটি হলো যে নানা সময় বিভিন্ন এয়ারলাইন্সের নানা ধরনের অফার থাকে, যেটা হয়তো দর্শকরা কিংবা যারা যাত্রী তারা হয়তো জানার সুযোগ হয় না, আপনারা জানেন। সেরকম কোন অফার কি এখন চলছে যেটা দর্শকদের জানাতে চান? বর্তমানে 2টি অফার চলতেছে। টার্কিশ এয়ারলাইন্স দীর্ঘদিন ব্যাপী এই অফারটা চালু করছে আমাদের জন্য। 2 নাইট ফ্রি হোটেল ইন ইস্তাম্বুল, 3 পিস ব্যাগেজ। একমাত্র টার্কিশ এয়ারলাইন্সে ভ্রমণ করলে আপনি 2 পিসের পরিবর্তে 3 পিস ব্যাগেজ পাচ্ছেন, এবং ফ্রি 2 নাইট আপনি ইস্তাম্বুল ঘুরে আসতে পারতেছেন। বিজনেস ক্লাসে 3 ফ্রি নাইট। পাশাপাশি এমিরেটস এয়ারলাইন্স 1 নাইট ফ্রি হোটেল দিচ্ছে ইন দুবাই। যারা 15 আওয়ার্সের বেশি বা 15 আওয়ার্সের মধ্যে তারা ট্রানজিট আওয়ার নেবে, দুবাইতে 1 নাইট ফ্রি স্টপ ওভার হোটেল পাবে। এটা অপশনাল, কেউ যদি চান, তিনি নিতে চান একটা লম্বা সময় ট্রানজিট, তাহলে পাবেন। রিকেশন করে সে ইস্তাম্বুলে ঘুরে অথবা দুবাই ঘুরে সে বাংলাদেশে যেতে পারতেছে। অনেক ধন্যবাদ মোহাম্মদ শামসুদ্দিন বশির, আমাদের স্টুডিওতে এসে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শক, আপনারা যারা ভ্রমণ করবেন বলে ভাবছেন কিংবা ভিসা স্ট্যাটাস নিয়ে চিন্তিত আছেন, ভিসা স্ট্যাটাসটা পরিবর্তন করতে যাচ্ছেন কিংবা ভিসা পেতে চাচ্ছেন, তারা হয়তো আমাদের এই আলোচনা থেকে উপকৃত হবেন। এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো দা ভিউজ অনুষ্ঠান। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।